মন বাড়িয়ে ছুঁই লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা 67 বা অন্তিম পর্ব বলতে পারেন। লেখিকা হচ্ছে অন্তিম পর্বকে 3টা ভাগে ভাগ করেছে, আমি 3টে একসাথে দিব। শুরু করছি মন বাড়িয়ে ছুঁয়ের সমাপ্তি পর্ব। গভীর রাতে তন্দ্রা ভাঙলো, চোখ খুলে তাকালো মাহাতিম নেই। অস্থির হয়ে চারপাশে তাকালো মেহিনুর, পুরো রুম খালি। ব্যাপারটা স্বাভাবিক হলেও অজানা সংখ্যায় ভয়ে জেগে ধরলো তাকে। রাত 4টা বাজে, অথচ মাহাতিম উধাও। ওয়াশরুমের দিকে চোখ ফেললো মেহিনুর। সুইচ বোর্ডের লাইটটা বন্ধ। দ্রুত বিছানা থেকে নামলো সে, সোজা দরজা খুলে বেরোলো। পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি একা একা বের হয়, তাও তো তার সাহসে কুলাবে না। নির্ঘাত সে ভয় পাবে। দূরে দূরে বুক পা ফেললো মেহিনুর। সে নিজেও জানে না মাহাতিম কোথায়। খুঁজবে তাকে। একবার চিন্তা করলো বাড়ির বাতিগুলো জ্বালানো যাক। পরক্ষণে এটাও ভাবলো সবাই জেগে যাবে। সুতির শাড়ির আঁচলটা টেনে পিঠ ঢাকলো। গায়ে হালকা হালকা শীত লাগছে। একে একে নীতিফিতি ফারিন মাহাদির রুম পেরিয়ে সিঁড়ির কাছে আসলো। মাহাতিম কোথায় থাকতে পারে সেটা নিয়ে দ্বিধায় পড়লো সে। একদম গোড়া থেকে চিন্তা স্টার্ট করলো মেহিনুর। যে যে জায়গায় থাকতে পারে তার মধ্যে 2 জায়গা নির্দিষ্ট। প্রথমটা হচ্ছে বাড়ির ছাদের দিকে, অন্যটি হচ্ছে বাড়ির নল। মেহিনুর মুখ তুলে ছাদের সিঁড়িটা একবার লক্ষ্য করলো। বিনা বাক্যে নিঃসঙ্গে সিঁড়িতে পা লাগলো। শাড়ির কুচিটা ডান হাতের সামনে, প্রতিটি ধাপে ধাপে পা ফেলে গেলো ছাদের দিকে। মনে হচ্ছে মাহাতিম এখানেই আছে, কিন্তু সাংঘাতিক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে সেটি নিয়ে খুবই ভয়ঙ্কর হচ্ছে তার মন। আধ ভেজানো দরজা দিকে এক ফালি আবছা আলো সিঁড়ির ওপরে পড়েছে। একটুখানি আলোর সঙ্গে নিঃশব্দে হাঁটছে মেহিনুর। দরজাটা আলতা ধাক্কা দিতে বিশাল ছাদটার দৃষ্টিগোচর হলো। হু হু করে শান্ত বাতাসটা গা ছুঁয়ে দিল। কনকনে শীতের মতো কেঁপে উঠল মেহিনুর। নীরব সিঁড়ি, ঝিম ধরানো নিশাত রাত, একা একা খালি ছাদে। সত্যি ভয় করছে। শরীরটা ভয়ের কারণে মৃদু কম্পন দিচ্ছে। রেলিংয়ের কাছ থেকে পুরো খালি। বাদিক থেকে চোখ থেকে ডান দিকে ঘোরালো। তখনই চমকে ওঠার মতো শিউরে উঠল সে। রেলিংয়ের কাছে লম্বা মূর্তি দাঁড়িয়ে আছে। কালো ছায়ায় অভয় দূর থেকে গা কাঁপিয়ে দিল। ছায়াটার পাশে ওইটাকেই ছোটখাটো আরেকটা মূর্তি। মেহিনুর অস্বাভাবিক হারে নিঃশ্বাস নিতে নিল। চোখ স্থির রইল। এক পা পিছিয়ে গেল। সংবিত ফিরে পেয়ে থমকে গেল। যাকে সে ভয়ঙ্কর কিছু ভেবে চলেছে সেটাও কাঙ্ক্ষিত মানুষটা, কিন্তু পাশে ওটাকে ঠিক নারী মূর্তির মতোই বোঝা যাচ্ছে। কে ওটা, কে হতে পারে? রেলিং এর উপর দৃষ্টি ফেলেই দাঁড়িয়ে আছে। মাঝরাতে শান্তিময় পৃথিবীর হাওয়ার বুকে জায়গা নিয়েছে। দূর দূরান্ত থেকে শোরগোলের শব্দ নেই। রাত নিঝুম, নিস্তব্ধ, নিতেজ। মাথার ঝলমলে বাড়ন্ত চুলগুলো প্রফুল্লতার সাথে উড়ছে। সাদা ট্রাউজারের পকেটে হাত দুটো গোজা, বুদ্ধিদীপ্তি মুখে চাপা। যেন কতকাল সে হাসির মুখে ছোঁয়া লাগেনি। এত ভার, এত বিমর্ষ চেহারা দেখে দুঃখ পেল মার্জা। পাশ থেকে ম্লান দৃষ্টিতে তাকিয়ে চুপ করে আছেন। সেই ছোট্ট মাহাতিমের বুকে পিঠে হাত রাখলেন। সেই মাহাতিম আজ জোয়ান, টকবগে প্রতিষ্ঠিত মানুষ। একসময় ছোট্ট নরম আঙ্গুলগুলো মার্জা শক্ত করে তর্জনী কোপ করে রাখত। বিজয়ের মতো উচ্ছ্বাস খুশিতে কি পবিত্র হাসিটা দিত। হাসানো কান্নার জন্য থুতনি কাঁপত ঠিকই, কিন্তু হাউমাউ করে আদরে মুখে ফুলে ফুলে উঠত। তখন চোখ ছোট করে মাহাতিমের প্রতি সে কি আদর আঁকিয়ে দিত মার্জা। এই তো সেদিন প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে নবজাত শিশুর চিৎকার শুনতে পেল। কোলের ভেতর ছোট্ট ছানার মতো আদর নিল এই মাহাতিম। অথচ মনে হয় না আজ দেখতে 30 বছর ফাঁকিবাজি করে পেরিয়ে গেছে। ছুটি হলে আবার ওই চলে আসে ছেলেটা। তখন প্রাণটা তৃপ্তিতে ভরে যায়। চোখ বন্ধ করে মাথাটা বামের দিকে কাত করা মার্জা ধীরে ধীরে ওড়না দেওয়া মাথাটা ছেলের শক্ত বাহুর কাছে টেনে নিল। ডান বাহুতে ভর করে অনুভব করলো মাহাতিম সেদিকে দৃষ্টি না দিল। মায়ের গোড়ো শরীরটা বলিষ্ঠ হাতে আগলে ধরলো। মায়ের নিচু মাথাটার দিকে ডান গাল দেখে আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ নীরব থাকার পর শূন্য কণ্ঠে বলল, আমি বিয়েটা করে ভুল করেছি মা। আমার মতো মানুষকে বিয়ে করা ঠিক হয়নি ওর। তুমি যেদিন ফোর্স না করতে আমি জীবন ওই গ্রামে পাই রাখতাম না। যদি একবার আমার কথাটা শুনতে, যদি ভুলবশত যা ক্যান্সেল করতে মা সেদিন, তাহলে আর এমন কিছুই হতো না। মার্জার সাথে সাথে ছেলের দিকে তাকাইয়ে মুখ তুললেন। আশ্চর্য গলায় বললেন, মাহাতিম চুপ করো। এসব কি বলছো বাবা? মাথা খারাপ হয়ে গেছে? ওইখানে যাওয়ার সাথে পাল্লা দিচ্ছ কেন? মাহাতিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, ওর সাথে দেখা না হলে আমি কোনোদিনই বিয়ে করতাম না। তুমি জানো আমি আজ পর্যন্ত কোনো মেয়ে দিকেই তাকাইনি।
শরীর কত মেয়ে ছিল, কই কাউকে তো আমার ভালো লাগেনি। অনাও তো কোনো দিক দিয়ে কম ছিল না। অনা কি মারাত্মক সুন্দরী। রজনী মামি নিজে ওর জন্য সম্বন্ধ চেয়েছিল, আমি নারাজ করেছি। সেই আমি কিনা গ্রামে থেকে ঠ্যাং ঠ্যাং করে বিয়ে করে আনলাম। মাহাতিমের কথা রাগ নাকি সঙ্গীত বুঝতে পারল না মার্জা। নিজের কাছ থেকে মাহাতিমের হাতটা সরিয়ে দিলেন, সোজাসুজি তাকালেন, কথার মারপ্যাচ নিয়ে ব্যস্ত গলায় বললেন, শোন মাহাতিম, কপালে লিখন যার যা আছে ভাঙন চায় না, খণ্ডনও চায় না, এ কথাটা কোনো সময় ভুলবি না। তুই আজ পরক্ষণভাবে মেহনুরকে দোষ দিচ্ছিস, কথায় কথায় বারবার বিয়ে করে ভুল করেছিস সেটি বলছিস। আসলে কি তাই? আমি নিজে মর্জি তোর ওপর কোনোদিনও খাটাইনি। মা হিসেবে তোর ওপর অবশ্যই আমার হক ছিল, চাইলে তোকে বেঁধে সেধে বিয়ে দিতে পারতাম। আমি ওইসব ধার কখনোই ধারিনি। তোর বাপের নেচার আমার সামনে দেখাতে আসবি না বলে দিলাম। ওইটা কোনো প্রকার ভুল ছিল না মাহাতিম। তীব্র ক্ষোভে উত্তরটা দিতে গিয়ে নিজেকে সামলালো মাহাতিম। মায়ের দিকে সোজা ঝাঁঝানো দৃষ্টিতে তাকিয়ে ঢোক সবটুকু গিলে নিল সে। দপট ভঙ্গিতে রাগটা ফসকে বাজেভাবে বেরোলো। যে ঋণ দুর্দশার সম্মিত মাহাতিম কল্পনাও করতে পারল না। মাহাতিম বুঝতেও পারল না অজান্তেই কত বড় দুর্ভোগ সে নিজে টেনে আনলো। সে ক্রোধের গলায় রক্ষা মেজাজে বলে বসলো, ওই মোল্লা বাড়িতে না গেলে শান্তিতে থাকতাম মা, তোমার জন্য ওই বাড়ি। বুড়ো কুচকে থমকে গেল মাহাতিম। মার্জার মুখে দৃষ্টি ছাদের দরজার দিকে স্থির। মায়ের আনমনে অবস্থা দেখে ক্ষুব্ধ হলো সে। মা কিসের জন্য দরজার দিকে তাকিয়ে আছে, তার কথা শুনছে না কেন, কি দেখছে ওইদিকে, সেটা দেখতে গিয়েও নিজে থেকে মুখ ফেরালো মাহাতিম। তৎক্ষণাৎ প্রচণ্ড বিষময়ে চোখ যেন বড় করে ফেললো। ভীষণ ঘাবড়ে গেল সে। একেবারে মায়ের অভিব্যক্তি মুখটার দিকে টানলো। একদম দরজার কাছে দূরে দাঁড়িয়ে আছে কেউ। অন্ধকার হলেও দরজা ধরে দাঁড়িয়ে আছে কে, তাকে চিনতে ঢোক গিলল মাহাতিম। খুবই দুর্বল ভঙ্গিতে ছেলের দিকে তাকিয়ে আছেন মার্জা। ছেলে নিষ্পলক দৃষ্টি অতি সুরে বললেন, ও যদি কাঁদে মাহাতিম, তোর কপালে নিশ্চিত দুর্গতি আসবে। তুই যে কথাগুলো বললি ভুলার মতো না। শাসনের বাণী নিক্ষেপ করে গটগট পায়ে চলে গেল মার্জা। যাওয়ার অভিব্যক্তিতে পা থমকে মাহাতিমের দিকে মেহনুরের দিকে তাকালেন। লজ্জায় মাথা নত মেহনুরের মাথায় হাত রাখলেন তিনি। নিচু সুরে নরম গলায় হাত বুলিয়ে বললেন, দাঁড়িয়ে থাকবি, ঘুমাবি না? কতখানি সময় পেরিয়ে গেছে জানা নেই মেহনুরের। বুকের ভেতর চাপা নিঃশ্বাস পিষ্ট হয়ে দাঁড়িয়েছিল সে। কথা শোনার ইচ্ছা না থাকলেও সব কথাই শুনেছে। মেহনুর রাগত ভঙ্গিতে রক্তিম চাহনিতে মাহাতিমের দিকে তাকালো। কেবল এক পলকের জন্যই দেখলো। এরপর দৃষ্টি নামিয়ে আভ্যন্তর চিন্তা থেকে শান্ত হলো সে। ঘুমটা আসার কথা না মা, আমাকে মাফ করবেন। না চাইতেও আপনাদের কথাগুলো শুনে ফেলেছি। যতদূর বুঝলাম এ বাড়িতে আমি দুর্ভোগা কপাল নিয়ে এসেছি। এ কপালে কাউকে সুখ দিতে দেইনি, কাউকে শান্তিতে বাঁচতে দেইনি। আবার কথাটা বলতেই থামলো মেহনুর। সরাসরি কথাটা জায়গা মতো ছুঁড়ে ফের বলতে লাগলো। আবার একটা ইঙ্গিত পেলাম আমি অন্যের কাজে ঝামেলা বাড়াচ্ছি। এসব শোনার পর আমি কিছুই বলবো না। আপনি যদি মনে করেন আমার জন্য এত সব কিছু হচ্ছে, আপনি সোজাসাপটা বেরিয়ে যেতে বলতে পারেন। আমি চুপচাপ মা আর বড় মার সাথে চলে যাব। পা ঘুরিয়ে ছাদের সিঁড়িতে পা রাখলো মেহনুর। ছাদের উঠানে কাউকে হন্য হয়ে খোঁজার চেষ্টা আপাতত শেষ। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেল মেহনুর। একবারও পিছু ফিরে তাকালো না। দেখলো না দুটো মানুষ কিভাবে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড জেদ, এক বুক রাগ, অত্যাধিক ক্ষোভ নিয়ে সিঁড়ি দিয়ে নামলো মেহনুর। শাড়ি ধরে নিজের রুমের ভেতরে এসে ঢুকলো। চোখ থেকে ঝরঝর করে তপ্ত ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। ওই এমন পৈশাচিক ইচ্ছার উদয় কিভাবে ঝেঁকে ধরলো বুঝতে পারেনি মেহনুর। সমস্ত রাগ মনের ভেতর গুটি পাকিয়ে সোজা বিছানায় এসে বসলো। 2 মিনিট ডিম লাইটের আলোতে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। সাদা চকচকে টাইলসটা নীলচে আলোয় দীপ্তমান হয়েছে। ফুলের ওপর গোলগাল ফোঁটা ফোঁটায় পানি পড়ছে। নীল আলোটা ফোঁটা ফোঁটা বিন্দুর মতো প্রতিধ্বনি দেখাচ্ছে যেন। বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে নিজেকে আবদ্ধ করলো মেহনুর। বেসিনের সামনে দাঁড়িয়ে ট্যাপ ছেড়ে মুখে পানি ছিটে দিল। হাতের কবজি দুটো ট্যাবের নিচে দিয়ে ধুতে লাগলো। ধুতে থাকলে কানে দরজা খোলার শব্দ পেল। একটু বিচলিত না হয়ে ওয়াশরুম থেকে স্বাভাবিকভাবে বেরোলো সে। আর চোখে দেখতে পেল মাহাতিম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। দুই হাতে কালো টি শার্টটা খুলতে ফেলছে সে। সঙ্গে সঙ্গে চোখ সরালো মেহনুর। তোয়ালে ভেজা মুখ মুছতে মুছতে আলমারির কাছে গেল। সোনালি রঙের হাতলটা ধরে রাখতে পেছন থেকে কাটকাট করে বলে উঠল মাহাতিম, কোথাও গুরুত্বপূর্ণ কথা চাইলে সবসময় নক করে ঢুকতে হয়। কথাটা মাথায় রাখবে, দ্বিতীয়বার রিপিট যেন করতে না হয়। সোনালি হাতলটা 5 আঙ্গুলে খাবলে ধরলো মেহনুর। হাতলটা যদি নাজুক কোনো বস্তু হতো তাহলে এক্ষুনি গোড় থেকে আগলা হয়ে পড়ে যেত। মেহনুরের চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ছেড়ে একটানে দরজাটা খুলল। শাড়ির ভাঁজ থেকে খয়েরি
মোলাটের খয়েরিটা বের করিল, পাশ থেকে নীল কালির কলমটা বের করে আবারও পেছন থেকে বলে উঠল মাহাতিম। এবার অনেকটা আদেশের সুরে ক্ষুণ্ণভাবে বলল, হোয়াট, স্কিপের টি শার্টটা দাও। একবার ভাবলো কথার আমলে নিবে না, পরক্ষণে চুপচাপ বাঁদিকে দাঁতটা খুলে টি শার্টটা বের করলো মেহিনুর। মাহাতিম তখন সেভিং টুলস বের করতে ব্যস্ত। সেভিং ফ্রম ইলেকট্রনিক রেজার হেয়ার ট্রিমার দিয়ে ওয়াশরুমে ঢুকলো সে। মেহিনুর টি শার্টটা হাতে না দিয়ে বিছানায় রেখে চলে যাচ্ছিল। দরজার কাছাকাছি না যেতেই ওয়াশরুম থেকে প্রচণ্ড জোরে ঝংকার বলল, মেহিনুর। শব্দের তীব্রতায় টলমল হলো সে, চোখ তুলে ওয়াশরুমের দিকে তাকালো। আরেকবার চেঁচিয়ে উঠল মাহাতিম, কানে শুনতে পাও না? ওয়াশরুমের দরজা খোলার দিকে তীব্র দৃষ্টি ফেলে এগিয়ে গেল মেহিনুর। দুই মেরুর মধ্যে উত্তপ হাওয়ায় ছোটাছুটি করছে। মধ্যবর্তী স্থূলতা কবে মিটে যাবে কেউ জানে না এখন। একজনের মধ্যে অসম্রাগী নীরবতা চলছে, অন্যজনের মধ্যে প্রবল ক্রোধের ছোবল। মাহাতিমের মুখে অপ্রাসঙ্গিক কথা, ইঙ্গিতপূর্ণ খোঁচা, নিজের মধ্যকার সম্পর্কের প্রতি তিক্ত বিষ, সবকিছু যেন নতুনভাবে ভাবনায় ভুলে দিচ্ছে মেহিনুর। হয়তো মাহাতিম খুব কিছু না বললেও আরেকটা কিছুর ইঙ্গিত দিচ্ছে, মাহাদির জন্য দায়ী করছে অব্যক্ত কথাগুলো, তাই তো বোঝাতে চাচ্ছে। তাই নিজের দিকটা নিয়ে সাফাই করার জন্য সবকিছুই বৃথা লাগছে। অন্যদিকে মাহাতিমের ভেতর শুধু এইটুকুই রাগ, মেহিনুর কোনো অভদ্রভাবে কথা শুনল। মাহাতিম একান্তই নিজের মায়ের কাছে মনের ঝাঁঝালো কথাগুলো ব্যক্ত করছে। এই কথাগুলো মাকেই অনায়াসে নির্বাচন করতে পারে, সেখানে তৃতীয় ব্যক্তি কেন চুপচাপ কথাগুলো শুনল? এটি সভ্য মস্তিষ্কের কাজ না, কোনো বিবেক বুদ্ধিহীন মানুষেরই কাজ। মেহিনুর ওয়াশরুমের কাছে যেতেই মাহাতিম তিক্ত গলায় বলল, টি শার্টটা আমার কাছে দেওয়ার কথা ছিল, বিছানা থেকে তুলে ওইটা এনে নিয়ে আসো। গাল দুটো সেভিং ফোম লাগিয়ে মেহিনুর ইলেকট্রনিক সেশন দেখছে। সাইড থেকে টি শার্ট এনে দাঁড়ালো, হাত বাড়িয়ে টি শার্টে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আয়নায় গম্ভীর দৃষ্টি ফেলে বাহাতে রেজাল্ট চালাচ্ছে মাহাতিম। মেহিনুরের দিকে এক বিন্দু লক্ষ্য না করেই ডান হাত এগিয়ে দিল। মেহিনুর বাড়িয়ে দেওয়া হাতটি টি শার্টটা ধরিয়ে দিল কবজি ঠেকিয়ে। আকস্মিক ব্যথায় কুচকালো মেহিনুর, কবজি ছাড়তে ব্যস্ত হলে মাহাতিমের চেহারায় তাকালো সে। হিংস্র জানোয়ারের মতো খাদ্য পেয়ে যেমন নিষ্ফলক অবস্থা হয়, মাহাতিমের শান্ত মুখটা ঠিক তেমনই নিষ্ঠুর দেখালো। মেহিনুর অনেক খুব চুপ থাকার পর ছোট্ট সুরে বলল, হাত না ছাইলে আমি টি শার্ট ফেলে দিব। সরল হুমকি শুনে হঠাৎ হাসি পেল মাহাতিমের। এক্ষুনি হাসির ছায়াটা মুখে পড়লো বিপদ। চট করে নিজের ভঙ্গিমা শান্ত করে টেনে নিল সে। এদিকে মেহিনুর হাত ছড়ানোর জন্য চরম পর্যায়ে ছুটাছুটি করছে। টি শার্ট এক পর্যায়ে হাতের মুঠো থেকে ছেড়ে দিল মেহিনুর। কবজি ছাড়তে না পারলে আচমকায় এক ঝাটকা মারল। ঘটনায় ক্ষিপ্ত ব্যালেন্স হারিয়ে কবজি ছাড়লো মাহাতিম, সঙ্গে সঙ্গে অস্ফুটক আর্তনাতে চোখ খিচে ফেললো। মেহিনুর নিজেকে ছাড়িয়ে নিল, মাহাতিমের দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে ডান হাতের কবজিটা বাঁ হাতে বুলাতে গিয়ে আচমকা স্থির হলো সে। আশ্চর্য, শেভিং ফোম লাল হয়ে গেছে। তখন চোখ খুলে তাকালো মাহাতিম, ফ্লোরের দুটো ফোঁটা রক্তের বিন্দু পড়ে আছে। বাঁ হাতের রেজাল্টটা সেই ছোপ ছোপ জায়গাটায় লেগে আছে। রেজাল্টের দিকের দৃশ্য রেখে বাম হাতের তর্জনী মধ্যমা দিয়ে দুইবার ইশারা করলো, সযত্ন বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে এখনই দূর হও। ফুটন্ত পানিতে চায়ের লিকার ছাড়লো মেহিনুর। চুলায় আচমকা আঁচ কমিয়ে রুটির কাজটা দেখতে লাগলো। রান্নাঘরে একপাশে পেঁয়াজের ছুরি চালাচ্ছে সুরাইয়া, পেঁয়াজের ঝাঁঝে চোখ দিয়ে পানি পড়ছে, একটু পর পর সর্দি লাগার মতোই নাক টানছে। অন্য পাশে সবজি কাটছে সাবা। শাহনাজের হাতেও আজ রুটি বেলার চাকরি জুটেছে। চার বোন সবাইকে ছুটি দিয়ে নিজের এই রান্নার কাজে ব্যস্ত। পেঁয়াজ কাটার অবস্থা দেখে খিলখিল করে হাসলো মেহিনুর। সুরাইয়ার দিকে হাপিস্য করেই বলল, বুবু, ছুরিটা আমার কাছে দাও, আমি কেটে দিচ্ছি, তুমি এসে চাটা দেখো। সুরাইয়া ক্ষীণস্বরে বাধা দিল, তুই আমার সামনে হাসবি না বলে দিলাম, আমার অবস্থা দেখে হো করে হাসি পাচ্ছিস, লজ্জা করে না তোর? সুরাইয়ার কথা শুনে পাশ থেকে সাবা বলল, বুঝলি সুরাইয়া, ভ্যাবালটা পাকা সংসারী হয়ে গেছে, এজন্য একটু ভ্যাবা করছে। দু বোনের ঠাট্টা শুনে আরো হাসলো মেহিনুর। এখানে আসার পর বনে বনে মিল বেড়েছে। আগের মতো আর চুলাচুলির স্বভাব নেই, ঝগড়া নিয়ে মাতামাতি করে না, আর সখ্যতা বেড়েছে বলা যা। দাদা ভাই নেই, তবুও কোনো কিছু বিগড়ে নেই। সম্পর্ক যেন আগের তুলনায় মজবুত হয়েছে। যেইটুকু ফাটল ছিল সবটুকুই ঘুচে গেছে। আমাকে এক কাপ চা দিবি? সবল সবল চা চাইলে পারা না, কে যে শান্তি করে, কইরাই পারমো। কথাটি বলল শেফালি। মেহিনুর ফিচকে সে শেফালির কপট আগে রেডি করলো। দু হাতে চিনি মিশালো, তাতে নিমকি দেই নাকি বিস্কুট খাবেন?
খুশিতে আহমেদ গদগদ শেফালি বলে উঠল, আমারে ভালা ডালা কইরা চা দে, নিমকি খাইবার পারি না, এখন হাবিজাবি খাইলে নাস্তা খাইতে কষ্ট হইব। মেহিনুর তাতে সাই দিয়ে চুপচাপ চা বানাতে লাগলো। মেজমা এখন আগের থেকে তিরিক্ষি মেজাজ করে না, বিষাক্ত কথা বলে না, কথার টোন বদলে গেছে, সম্মানের জায়গাটা অনেক কম নয়। মেহিনুর কাপের তলায় পিরিচ বসিয়ে চাটা এগিয়ে দিল। শেফালি সেটা দুহাতে ধরে প্রফুল্ল কণ্ঠে বলল, তোর চাটা খুব মজা হয়, মনে কিছু লইস না, পারলে বিকালে এই বুড়িরে আরেক কাপ চা দিস বলে গরম চায়ে ঠোঁট জুবালো শেফালি। জামাই কইরে সকলরে দেখি হ্যারে দেখি না। একটু বিব্রত হলো, তবু হাসি দিল মেহিনুর। ভোরে ওই ঘটনার পর মুখ দর্শন হয়নি, মাহাতিম নিজ থেকে দেখা দেয়নি। অন্য সময় হলে রান্নাঘরে থেকে সবাইকে তাড়িয়ে নিজে আড়ি দিয়ে বসতো। শেফালির উদ্দেশ্যে ভাবি সে বলল, মাহাতিম বাইরে দৌড়তে গিয়েছে। শেফালি রান্নাঘর থেকে চলে গেলে নাস্তার বন্দোবস্ত সারলো। সব আইটেম ডাইনিং টেবিলে সাজিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা হলো। সংসারী হলে বুঝি এত দুশ্চিন্তা থাকে, আজ কি রান্না করব, কোন পদে করব, খাবার সবার ভালো লাগবে কিনা, এত কিছু। মেহিনুর ভাইয়ের অবস্থা দেখেছিস? উফ, দৃশ্যমান পেলে গা ঝাড়া দিয়ে উঠছে। রেজাল্ট এমনভাবে দেবে গেছে, ভাব পানি দিয়ে আসতে গেলাম, তখন দেখি ওই অবস্থা। তুই চটপট হাতে কাজ সেরে দেখে আয়, তোর শাশুড়ি কিন্তু চেঁচাবে। জগটা পানি ভর্তি করে চলে গেল শাহনাজ। রান্নাঘরের ভেতরটা শূন্যতা। মেহিনুর মুখ ফিরিয়ে খালি দরজার বাইরে তাকালো। মাহাতিম এখান থেকেই যাচ্ছে না, তার মানে মাহাতিম খেতে নামেনি। বেখাপ্পা ধাক্কায় ধিক্কি দিয়ে মনকে ছিচি করলো। মানুষটা যে রাগের বসে পশুর মতো বিকট আচরণ করেছে, এটি তার কোকের বোতলে নিয়ে স্টাডি চেয়ারে বসলো মাহাতিম। রুমটা মাহাদির, দেওয়ালে দেওয়ালে মাহাদি নিশানাজ লেগে আছে, টুকরো টুকরো স্মৃতিগুলো রুমের ভেতর আবদ্ধ। মাহাতিম বহুদিন পর মাহাদির রুমে বদ্ধ দরজায় ঢুকলো। এখানে রুমটার বাতাস যেন মাহাদির গন্ধ রয়ে গেছে। মিঠে গন্ধটার জোরে শ্বাস নিল সে। একটু একটু টের পাওয়া যায়, আবার একটি ভ্রম হতে পারে। ডেস্কটপ থেকে নিচের অফিসিয়াল পিসিটার সামনে কানেক্ট করে। ইন্টারনেট কানেকশন চেক যেতে গিয়ে মিল দেখতে পেল না, কিছু আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে ডান পকেট থেকে বিপ করলো। পাশের পকেট থেকে ফোনটি ভাইব্রেট স্ক্রিনে তাকালো সৌভিক। কলটা রিসিভ করে সাদা এয়ারপড কানেক্ট করলো মাহাতিম। ওপাশ থেকে সৌভিকের হাসিমাখা গলা এলো, আছিস কোথায়? বাসায় না বাইরে? মাউস নড়িয়ে জবাব দিল মাহাতিম, বাসায়। বাইরে কেন যাব? সৌভিকের কথায় মজা পেলে বলল, এহে রে, ভুলে গেছি দোস্ত, ভুলে গেছি। বাড়িতে মৌচাক থাকলে তুই তো অন্য জায়গায় ঢুকবি না। হাসির আবারটা কপটে মিলিয়ে গেল মাহাতের। গোমরা মুখে বলল, কথার মিলটা পজিশন মতো রাখিস সৌভিক। ঘাড়তেরা বিশ্রী ইঙ্গিত আমার সহ্য না। মাহাতিমের উল্টো বুঝ দেখে বিটফ হেসে উঠল সে। তার চেয়ে হাসি থামলই না। এয়ারপোর্ট, ওয়ালেট কানেকশন সব শুনছে মাহাতি। কপট রাগ দেখিয়ে বলে ফেলল, আল্লাহর রস্তে চুফা সৌভিক, আমার কিন্তু সত্যি ভালো লাগছে না। হাসিটা ঠেলে ঠুলে সামলালো সৌভিক। গলটা হালকা খাকারি দিয়ে বলল, বন্ধু ম্যাচিং শেরওয়ানি পরবি? মাহাতিম তির্যকভাবে বলল, তোর মাথার তারগুলো এই লেভেলে নষ্ট হয়েছে জানতাম না তো। আমি কোন এঙ্গেলে ব্যাচেলার পেলি? ঠিক মতো কাজটা সারলে বউ এতদিনে প্রেগনেন্ট হয়ে যেত। এদিকে তুই শেরওয়ানির জন্য ফোর্স করছিস। বাটপার দেখছি, তোর মতো বাটপার দেখিনি। হো করে দুহাতে হেসে উঠল সৌভিক। সৌভিকের হাসি শুনে একদিকে রাগ লাগছে, অন্যদিকে ভালো লাগছে কি যন্ত্রণা। মাথা ডান বামে নাড়িয়ে মৃদু হাসলো মাহাতিম। ফোনের স্ক্রিনের ওপরে মেল নোটিফিকেশন এলো। আনরিড মেল দেখে সাথে সাথে ক্লিক করলো মাহাতিম। বাফারিং করতে করতে ওপাশ থেকেই বলল, তুই যাই বল, যেটাই বল, তুই যে আজীবন ব্যাচেলার খেতাবে থাকবি এটা গ্যারান্টি দিয়ে বলছি। তুই চান্দু পাল্টাবি না। যে ফিগার করেছিস ওইটার জন্য 10 বছর ফুরুত মাহাতিম করে বাচ্চা শুনবি। মাহাতিম কবে চাচ্চু ডাক শুনবি, আরো টাইম নিবি। কথা শোনা শুরু করে তখন বছরের বছর শুনতে থাকবি, অপেক্ষা কর। ব্রাফিং মেল ওপেন হলো। মেইলের প্রথম লাইন দেখে কপালে অসংখ্য ভাঁজ পড়লো তার। কৌতূহলী হয়ে ঠোঁট জোরালোভাবে কামড়ালো। মাউথে হাত রেখে স্ক্রিনের লেখাটা মনোযোগ দিয়ে পড়তে লাগলো মাহাতিম।
শুধু পড়তে গেল বললে চলে না, মুখ দিয়ে কথা বেরোনোর অবস্থা নেই। সবই কিছুক্ষণ চুপ থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না। কলটা কেটে গেল নাকি? কান থেকে ফোন নামালো, স্ক্রিনে তাকিয়ে দেখলো এখনো কানেকশন চলছে। কানে ফোন লাগিয়ে ফের তাড়া দিল সৌভিক। বারবার বলতেই লাগলো, হ্যালো হ্যালো দোস্ত, তুই শুনতে পাচ্ছিস? রাগ করলি? মাহাতিম তুই শুনছিস? হ্যালো, নেটওয়ার্ক কি কোনো সমস্যা দিচ্ছে? কথার মধ্যে সাংঘাতিকভাবে ভরকে গেল সৌভিক। এরপর সজোরে কয়েকটা ঘুষি মারার আওয়াজ করলো। এরপর শুনশান সারা নেই, সব যেন নিস্তব্ধ। কিংকর্ত বিমর হইল সৌভিক। কিছুক্ষণ পর কান থেকে আস্তে আস্তে ফোনটা নামিয়ে ফেললো। শিকে অস্পষ্টভাবে কিছু শুনলো। মাহাতিম কি আসলে আই এম সরি সৌভিক, কান্টেটেড ওয়ালেট বলেছে। প্রচণ্ড ভয় নিয়ে আকাশে তাকালো সৌভিক। রাতের আকাশটা অসম্ভব রূপে শান্ত। ডাকজনিত রণ্যবাহত যেন বিপদের সংকেত দিচ্ছে। সামনে যেন অপ্রস্তুত অবস্থা দেখছে, সেটা কেবল ভারী বিপদের। সৌভিক বুঝতে পারলো এই মুহূর্তে সে নিরুপায়। দুটো শান্ত মানুষ পরিস্থিতির খপ্পরে চেপে জেদ ধরে গেছে। তাকে ঠান্ডা স্বভাবে নিচে একরক্ষা তেষ্টা আগুনের মতোই জ্বলছে। তাদের থামানো দুষ্প্রাপ্য কোনো কিছু। তাদের জানতে অজান্তে বড় একটা ভুলে পা বাড়াচ্ছে তারা। সৌভিক কল্পনায় চোখে যেন ঠাকঠাক করল। মজবুত দাড়িটা দুহাতে অসম্ভবভাবে টান দিল। বারবার ছিঁড়ে গেল এমন কিছু। সৌভিক ততক্ষণ চোখ বুজে ফেললো। কল্পনার চিত্রটার সাথে সাথে মুছে ফেললো চোখের সামনে থেকে। শত চেষ্টা করেও মন থেকে ঘুচল না। এই নিঝুম রাতে সৌভিক পাশাপাশি আরও দুটো মানুষ নির্ঘুম ঘুমাচ্ছে। একজন ছাদের ঘরে নিজের সব কিছু থেকে বিচ্ছিন্ন রেখে, অপরজন অন্ধকার রুমে নিজের ভাগ্যের খেলা চুপচাপ দেখে যাচ্ছে। পরদিন সকালবেলা আশ্চর্যভাবে শুরু হলো সৌভিকের ও শাহনাজের বিয়ের আমেজ দিয়ে। শুরু হলো নিজেদের নীরব সংঘর্ষের মধ্যে চোখের ধুলো দিয়ে। মেহিনুর সেই রাতে কথাগুলো ভুলতে পারেনি, আর হয়তো ভুলতে পারবেও না। মাহাতিমকে উপেক্ষা করে সে থাকতেও পারবে না। হোক ভুল বোঝাবুঝি, এটা আদৌ মেহিনুরের দোষ ছিল কি? একদমই না। মেহিনুর তাই বলে বারবার নিজেকে ছোট করতে যাবে না। এমন মতে ওপর অটল থাকে। বিয়ের দায়িত্ব দেখছে সে। যদি মাহাতিম নিজ থেকে না আগায় তাহলে মেহিনুর নিজে আশকারা আর দিবে না। সে এমনটাই ঠিক করেছে। যেমন থাকতে চায় থাকুক, কাউকে বেপরোয়া করবে না, কোনো কিছু আমলে নিবে না। আর ধুমধামে বিয়ে মানে নানান কাজের ঝামেলা, এটা দেখো সেটা দেখো, এরকম ব্যাপার। সব কিছু যেন ফার্স্ট ক্লাস চাই, এরকম একটা জিদ করেছে সে। ঠিক সন্ধ্যা দেখে হলুদ ছোঁয়ার অনুষ্ঠান হবে। এক হাতে 5 ঘন্টার মতো সময় আছে। সময়ের হিসাবটা কাটায় ক্যালকুলেটর করে বাড়তি কাজের চিন্তা করলো। মধ্যে গগনের গোলটা চাকার মতোই গরম বাড়িয়ে দিচ্ছে। অসহ্য চাপ দহনে যেন বাড়ির ভেতরটা বেশ গম পরিবেশ। ফোনে কথা বলতে থাকলে হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো, মাহাতিম ভাইয়া। নিজের নামটা শুনতে পেয়ে ওই অবস্থায় ঘুরল মাহাতিম। পিছনে সুরাইয়া দাঁড়িয়ে, চেহারায় সৌজন্য। 2 মিনিট পর কল দিচ্ছি বলে কলটা কাটলো মাহাতিম। সুরাইয়া হঠাৎ করে দেখে অদ্ভুত হলো সে। কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ সূচক মাথা নাড়ল সুরাইয়া। আমার পুরনো ভুলগুলোর জন্য দুঃখিত ভাইয়া। একসময় আপনাকে প্রচুর বিরক্ত করেছি, আপনাকে মেহিনুর খুব জ্বালাতন করেছি। এখন আসার পর থেকে আপনার কাছে কথাগুলো বলতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর হাসলো মাহাতিম। ফোনটা বাহাতের পকেটে ফেলে নির্ভুক কণ্ঠেই বলল, আগে কি করেছো না করেছো এসব কথা বাদ দাও, এখন যেমন আছো তেমনই থেকো। অনেকটা আক্ষেপের সাথে হাসলো সুরাইয়া। এতদিনে ভয়ে ছিলাম কথাগুলো কিভাবে পেশ করব। এক অদ্ভুত অপরাধে মন চনমন করত, যেন এখন নেই। মাহাতিমের সামনে দাঁড়িয়ে কথা বলবে এটা চিন্তা করলেও ভয় কাঁপত। এখন কেন জানি জড়তা কেটে গেছে। মাহাতিম কিছু মনে পড়ার ভঙ্গিতে তৎক্ষণাৎ ট্রাউজারে রাইট পকেটে হাত ঢুকালো। কালো ওয়ালেটে মুঠো করে বাহির করলো। সেখান থেকে কার্ড টেনে নিল। ওয়ালেট পুনরায় বন্ধ করে পকেটে রাখলো। কার্ডটা সুরাইয়ার দিকে বাড়িয়ে দিল। কার্ডটা উজবুকভাবে তাকালো সুরাইয়া। প্রশ্নোত্ত গলায় বলল, এটা কি ভাইয়া? মাহাতিম ওর হাত টেনে কার্ড গুজে দিয়ে বলল, এটা রাখো। তোমার বোনকে সঙ্গে নিয়ে শপিংয়ে যাও, ও যা যা কিনতে চাই কিনে দিও। আর তুমিও নিজের জন্য কিছু কিনে নিও। আমার সময় নেই, আমি শপিংয়ে যেতে পারবো না, তোমরা যাও কেমন? মাহাতিম অজুহাত দেখিয়ে খুব সুন্দর কেটে পড়লো। সুরাইয়া পুরোপুরি অবাক। তার মানে সত্যি সত্যি দুজনের ভেতর দ্বন্দ্ব চলছে। মাহাতিম তাহলে কৌশলের সাথে মেহিনুরকে দূরে ঠেলে দিচ্ছে। সুরাইয়া চুপচাপ সিঁড়ি বেয়ে ছাদের রুমে ঢুকলো। মেহিনুরের কাছে গিয়ে শান্তভাবে বলল, মেহিনুর ভাইয়া তোকে নিয়ে শপিংয়ে যেতে বলেছে।
তুই একটু সময় করে আসতে পারবি? এই দেখ কাঠটাও ধরিয়ে দিল। মেহনুর এক নজরে কাঠের দিকে তাকালো, এরপর দৃষ্টি সরিয়ে শুকনো শাড়ির ভাঁজ করতে করতে বলল, কাঠটা যার থেকে নিয়েছো তাকে ফেরত দিয়ে আসো বুবু, আমি শপিংয়ে যাব না। ভাঁজকে তো শাড়িগুলো আলমারি খুলে রাখলো মেহনুর। দাঁড়িয়ে সময় নষ্ট করো না বুবু, কাঠটা ফেরত দিয়ে আসো। নিচে প্রচুর কাজ আছে, আমি একা একা পারবো না। সুরাইয়া ছোট্ট স্বরে ঠিক আছে বলে বেরিয়ে গেল। ও যেই শূন্য দরজা দিয়ে ফিরেছিল তেমনই গেল। হলদে অনুষ্ঠানটা সবাই শাড়ি কেনা শেষ, শুধু মেহনুর বাকি আছে। মার্জা যখন মেহনুরের জন্য শাড়ি কিনে দিতে চাইলো, মেহনুর তখন বাধা দিয়েছিল। ওর গায়ের প্রতিটি শাড়ি মাহাতিমের কিনে দেওয়া। এ যাবৎ যত পোশাক আশাক দরকার পড়তো সব মাহাতিম বলার আগে নিজে হাজির করতো, অথচ আজ সুরাইয়াকে দিয়ে কাঠ পাঠিয়ে দিল। কি নিষ্ঠুর আচরণ! ছি, ন্যূনতম কি কাজ করেনি? মাহাতিম কি জানে না মেহনুর অভ্যস্ত হয়ে গেছে নিজের কিনে দেওয়া শাড়ি পরতে? ও কিভাবে সুরাইয়াকে দিয়ে পাঠায়? পদে পদে এমন নিষ্ঠুর ব্যবহার অসহ্য লাগছে যেন। জ্বলন্ত অগ্নিপিণ্ডের পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশে দূরে কেউ যেন কমলা রঙের তুলি টেনেছে। কি চমৎকার সেই দৃশ্য! আকাশের পানে মুখ তুলে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পরন্ত বিকালের মিঠে আলোয় সাইন জমজমাট। আকাশ যখন সই সই মায়ায় বেগুনি। আস্তে আস্তে বাড়ির লরণ অতিথিবৃত্তের সমাগম। পুরো প্যান্ডেল হলুদ রঙে মুড়ে গেছে। দূরে থেকে কোথায় চোখ ধাঁধানোর আলোকসজ্জা। সবকিছু প্ল্যান মাফিক করতে পেরে স্বস্তি পেল মাহাতিম। শেষ বিকালের আবহাওয়াটা মুছে গিয়ে ঝাঁঝের মায়ে ডুবলো। আকাশের রংটা ফিকে গাঢ় বেগুনি রঙে পরিণত হয়েছে। নীতির রুমে এসে সব মেয়ের একত্রে সাজছে। 3টা বিউটিশিয়ান মেয়ে জনে জনে সবাইকে সাজিয়ে দিচ্ছে। শাহানাজের পরনে হলুদ রঙের জামদানি কাপড়, লাল রঙের মোটা পাড়, দারুণ চমৎকার লাগছে তাকে। যার হাতাটা কোণে পর্যন্ত এসেছে, মাথার ঘোমটাটা রেখে দিয়েছে বাঙালি স্টাইলে শাড়ির মতো। শাহনাজের হলুদের পরীর মতো লাগছে। গ্রামের ছাপছে শহরের চাকচম্য যেন ধরে রেখেছে তাকে। কি সাংঘাতিক! ভাবি কোথায় বলে খুঁজতে শুরু করলো তাকে তার ননদিনেরা। ভাবি না আমাদের সাথেই ছিল, কথাগুলো বলে দ্রুত মেহনুরকে খুঁজতে গেল। সোজাসুজি ছাদের দিকে পা বাড়াতে কাঙ্ক্ষিত রুমে পৌঁছালো। হাতে রুমের ডোরটি স্লাইড করে খুললো ফারিন। আশ্চর্য হয়ে বিছানা দেখে চোখ বড় করে তাকালো। বিছানায় এগোতে এগোতেই বলল, ভাবি তুমি রেডি হওনি কেন? নিতু আপুরা সবাই রেডি হতে যাচ্ছে, তুমি কাউকে না বলে এখানে এসেছো কেন? কি হয়েছে তোমার? ফারিন দুহাতে শাড়ি ধরে বিছানা এসে বসলো। মেহনুর বিছানায় হেড সাইডে পিঠ ঠেকিয়ে বসে বই পড়ছিল। ফারিন পাশে বসতে দেখলো, বই বন্ধ করে বলল, কিছু হয়নি ছোট্ট ননদিনী, তুমি নিচে যাও, সবাই তোমাকে খুঁজবে, আমি একটু পরে তোমাদের সাথে দেখা করছি। ফারিন ভুরু কুঁচকে বিষময় নিয়ে বলল, তুমি কি ভাইয়ার উপর কোনো কারণে রেগে আছো? ঠোঁটে কি দারুণ তাচ্ছিল্যের হাসি। কোনো রাগ নেই গো, আমি যে তোমাদের মতো কোলাহল পছন্দ করি না, একটু আলাদা হয়ে বসে আছি এই আর কি। ফারিন কোনো কথা বলল না। মেহনুরের হাবভাব দেখে যা বুঝার বুঝেছিল সব বুঝে গেছে। সেভাবে ব্যস্ত পায়ে ছাদে উঠেছিল, তার বিপরীতভাবেই নেমে গেল। ভাইয়া আছো? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল মাহাতিম, গায়ে জলপাই রঙের পাঞ্জাবি, হাতে পারফিউমের বোতলটা নিয়ে করো স্প্রে করছে। এটা তার শান্ত অভ্যাস, এর বদলে মুশকিল। স্প্রে মুখ বন্ধ করতেই বলল, বল। ফারিন দরজা থেকে ভেতরে ঢুকলো। মাহাতিমের কাছে এসে বিমর্ষ কণ্ঠে বলল, তুমি ভাবে কি কিছু বলেছ? স্লিপটা গোটাতেই মাহাতিম স্থির হয়ে গেল। কি বলতে যাব? ফারিন কোনো প্রকার ভঙ্গিতা না করে বলল, এদিকে সবাই রেডি হচ্ছে, ভাবে এখনো শাড়ি পরেনি, এটা কি কোনো কথা? মাহাতিম কথা শুনে শক্ত হয়ে গেল। সে কি আবারও কোনো ভুল করে ফেললো? সবাই রেডি হচ্ছে, ও কি ভং ধরে আছে? চিন্তার চাকাটা ঘুরতে লাগলো। কোনো ভুল করেছে সেটা নিয়ে ভাবতেই চোখ মুখ কুচকালো মাহাতিম। দাঁত শক্ত করে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলো, ও শিট, আমি তো ভুলেই গেছি। দ্রুত স্প্রের বোতলটা ফেলে গাড়ির চাবি খুঁজতে লাগলো। অস্থির হয়ে তন্ন করে চাবি খুঁজলো সে। ভাইয়ের অবস্থা দেখে কাহিনী বুঝলো না ফারিন। খবরদার, আমি না আসা পর্যন্ত অনুষ্ঠান শুরু করবে না। আর দাঁড়ালো না মাহাতিম, দ্রুত বেগে দৌড়ে লাগালো গ্যারেজে। লঞ্চ সাইড থেকে তোফও দেখতে পেল। মাহাতিম, কই যাস? বলার আগে চোখের সামনে থেকে জিভ ছুটে বেরিয়ে গেল। মাহাতিমের উন্মাদভাবে বেরোতে প্রশ্ন উদ্রেক হলো সে। প্রশ্ন অসহনীয় গরম, ব্যবসা গরমে জ্বলে যাচ্ছে শহরের পথ। গ্রীষ্মের খরতাপে আবহাওয়া যেন সন্ধ্যায় ছাপ ধেনেছে
বিষাক্ত গরমে 8 ঘন্টা রাস্তায় শর্টকাট মেরে 10 মিনিটে ফিরল মাহাতিম। গায়ের পাঞ্জাবিটা হুলস্থুল অবস্থা, ভিজে জুবো, মাথার চুলগুলো ঘেমে নত অবস্থা, কপালের কাছে চুলগুলো দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। গ্যারেজের কাছে জিপ ঢুকিয়ে দৌড় লাগালো মাহাতিম। লনের দিকে দৃষ্টি নিয়ে অনুষ্ঠান এখনো শুরু হয়নি। এক দৌড়ে সিঁড়ির কাছে পৌঁছালো সে। 3 ধাপে একসঙ্গে পেরিয়ে ছাদের রুমটায় পৌঁছে গেল। স্লাইড ডোরটা ঘুরে তাকালো মাহাতিম। দৌড়ের কারণে প্রচন্ড হাঁপাচ্ছে সে। মুখে খুলে হাঁপাতে থাকা দৃষ্টি দুটো সামনে দিল। মুখ পুরো লাল হয়ে গেছে, চুলগুলো ভিজে আছে তার। সাদা রঙের একটা র্যাপিং ব্যাগ হাতে। মাহাতিম জোরে জোরে হাঁপাতে দেখে কপাল কুঁচকালো শাহনাজ। অবাক কণ্ঠে বলল, একই অবস্থা, আপনি কোথা থেকে এলেন? আপনি কি রেডি হচ্ছিলেন? অস্বাভাবিকভাবে নিঃশ্বাসে মাহাতিম কথা বলতে পারছে না। ঢোক গিলে ঠান্ডা হওয়ার জন্য ইশারা করলো। মেহনুরকে রেডি করার জন্য একটু আগে এসেছিল শাহনাজ। এসে দেখে মেহনুর রেডি হয়নি। মেহনুরকে জোরপরক নিজের শাড়ি ধরিয়ে দিল। মেহনুর নিরুপায় হয়ে সেই শাড়ি হলুদের জন্য পরলো। এই অবস্থায় মাহাতিমকে দেখে শাহনাজ একটু ভরকালো। এই প্যাকেটটা বিছানায় রেখো শাহনাজ, নিচে কাজ আছে, আসছি। চলে গেল মাহাতিম। হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানায় রাখলো শাহনাজ। স্বামী স্ত্রীর মধ্যবর্তী ফাঁসতে ঢুকতে যেন ভীষণ অত্যাচারী লাগছে নিজেকে। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের মাঝে থাকতে চাইল না শাহনাজ, তাই চুপচাপ বেরিয়ে গেল সেইখান থেকে। শাহনাজ বেরিয়ে যেতেই নিজে শাহনাজের পরিহিত শাড়িতে রেডি হতে থাকলো মেহনুর। রেডি হওয়া শেষে যেই না নিচে যাবে, বেড সাইডে আসতেই দেখতে পেল সেই সাদা ব্যাগটি দেখে বুকের মাঝে কেমন যেন মোচড় দিয়ে উঠল। কৌতূহলবশত সামনে এগিয়ে গেল। ব্যাগটি খুলতে দেখতে পেল এক অদ্ভুত শাড়িটা বের করলো সে। গাঢ় হলুদ রঙের শাড়িটা যেন খুবই অপরূপ লাগছে। পাড়টা মোটা হলুদের মাঝে মোটা হলুদ সবুজের পাড়। শাড়িটা খুব অদ্ভুত সুন্দর। শাড়িটা বুকের মাঝে চেপে ধরলো মেহনুর। মাহাতিম যে এই শাড়ির জন্যই এমন হাঁপাহাঁপি করছিল বুঝতে বাকি রইল না তার। শাড়িটা বুকে চেপে ধরতেই ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসলো ছোট্ট চিরকুট, যেখানে লেখা ছিল, আই এম সরি, ইউর আনসারি। বিয়েবাড়ির চেহারাটা একদম লামহুয়ার বিধ্বস্ত হলো। কেউ আন্দাজ করতে পারলো না এই মুহূর্তে কি হচ্ছে। সবার মুখের অবস্থা পণ্ডুল হয়ে গেছে। চেহারার সবটুকু আনন্দ গ্লানিতে পরিণত হয়েছে। কেউ স্বাভাবিক করতে পারছে না। মার্জার থমকানো দৃষ্টিতে চুপসে গেছে সকলে। মাহমুদা অবস্থা বোবা। সুজলা ভয়কর্ত দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। মাহাতিমের থেকে কঠিন তথ্য জানার ইচ্ছা পোষণ করছে। মাহাতিম কিছু বলছে না। শাহনাজ ভয় চাহনি দিয়ে বারবার ঢোক গিলছে। থুতুনি থরথর করে কাঁপছে, সাথে সাথে ঠোঁট কামড়াচ্ছে সে। তা না দেখে না অসূচক মাথা নেড়ে মেহনুর চোখ নাড়িয়ে বিনা শব্দে বলে, ঠান্ডা হও বুবু। শাহনাজ একটু শক্ত হয়, বড় একটা ঢোক গিলে নিজেকে আটকায়। তখন পরিস্থিতি মহলে নীরবতা ভাঙে মাহাতিম। কান থেকে ফোন নামিয়ে একেবারে সবার দিকে তাকায়। কয়েক জোড়া চোখ নিবদ্ধ হয় তার ওই দিকে। চোখ চাহনিতে আসল ঘটনা জানার আকাঙ্ক্ষা। ফোনটা পকেটে রাখতে স্বাভাবিক গলায় বলল, মাইন্ড ইনজুরি, টেনশনের কোনো কারণেই। বাম হাতের এলবোতে ব্যথা পেয়েছে, সিস্টের কোনো অবস্থা নেই। আপনারা রেডি থাকুন। এতে ওই সাথে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়লো সকলে। বুকের ওপর থেকে কয়েক টান পাথর যেন নেমে গেল। একটু আগে শফিকের কাকা অ্যাক্সিডেন্টের খবর পাঠিয়েছে। শফিকের গাড়িটা বাইপাস রোডে কাছে প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা শোনার পরে সবাই শ্বাসরুদ্র অবস্থা। তো ফোসামির খবর শোনার সাথে সাথে শফিকের কাছে চলে গেছে। এখন শফিকের কাছ থেকে সবটুকু তথ্য জানার পর শান্ত হলো মাহাতিম। বাড়ির সবাইকে যার যার মতো কাজে লাগতে ব্যস্ত করলো। শাহনাজ, মেহনুর, নীতি দোতলার বারান্দায় দাঁড়িয়ে সব কথা শুনতে পাচ্ছিল। বিয়ের ভারী সাজে শাহনাজকে রুমে ফেরালো তারা। বিউটিশিয়ান মেয়েরা বাকিদের সাজিয়ে দিচ্ছিল তখন। নীতি, মেহনুর শুধু রেডি হতে বাকি ছিল। এবার সবকিছু ঠিকঠাক করে ননদ ভাবি রেডি হতে লাগলো। মেহনুর যখন শাড়ি ও ব্লাউজ নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখন পেছন থেকে টিটকারি মারলো নীতি। হাসি দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সাবধান ভাবি, আজকে কিন্তু সাবধান থেকো। তোমার স্টাইলে দেখলে কিন্তু সর্বনাশ, ভাইয়া ডেফিনেটলি কন্ট্রোল হারাবে। নীতির কথা শুনে লজ্জায় অবাক হলো মেহনুর। কপট রাগ দেখে নীতির মাথায় একটি চাপড় মারল। খুব বাজি হয়েছ, যেমন ভাই তেমন বোন।
মেহনুর ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে হাসতে লাগলো নীতি। গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার পর মেহনুরকে ডেকে পাঠালো মাহাতিম। মনে মনে বিষয়টা নিয়ে বড় ভাইকে চালাবে নীতি, আর মেহনুরকে বলেনি। নীতি তখন জানতো না ভাই ভাবির মধ্যে শীতল যুদ্ধ চলছে। নীতি মজার উছালায় মাহাতিমকে খোপে এক ধাপ বাড়িয়ে দিল। বিছানায় শুয়ে সারাক্ষণ অপেক্ষা করছে মাহাতিম, তবু একটা সেকেন্ডের জন্য মেহনুর আসলো না। অন্ধকার রুমে বারবার দরজার দিকে তাকাচ্ছিল সে। এই বুঝি মেহনুর চুপি চুপি আসে, গুটি গুটি পায়ে টুপ করে রুমে ঢুকবে, কিন্তু মেহনুর সত্যি আসেনি। তার সবটিকু চিন্তায় জলজন্ত পানি ঢেলে দিয়েছে মেহনুর। কুৎসিতভাবে অবজ্ঞা করলো। এই অবজ্ঞা পেয়ে নীরবে চুপ হয়ে যায় মাহাতিম। এই অবজ্ঞার আচরণ, শক্ত অভিমান, জেদ নিয়ে মুখে কথা হারিয়ে ফেললো সে। এ কি সেই মেহনুর যে ডাক দিলে সবকিছু ছেড়ে ছুটে আসতো? কেন ডাকার পর এলো না? পাগলের মতো জিভ ছুটিয়ে বেরিয়ে গরমের অস্থির শাড়ি কিনতে গেল কার জন্য? শেষ পর্যন্ত শাড়িটাও গায়ে দিল না। আর কত? চোখ খুলল মাহাতিম, ডানে মুখ ফেরালো না, খোলা জানালার বাইরে এক দৃষ্টি তাকিয়ে থাকলো। রাতের সবটুকু অন্ধকার চুষে নিয়ে সূর্যটা পূর্বাকাশে উঠেছে। দারুণ তেজ, প্রখর লামিহা নিয়ে পৃথিবীর বুকে উদয় হয়েছে সূর্যের দীপ্তমান দিনটি। আমার সাথে কি করলে মেহনুর? আমাকে একটাবারও মানুষ মনে হলো না? অপেক্ষার যন্ত্রণা তবুও সহ্য করতাম, তবুও সব কিছু ভুলে যেতাম, কিন্তু এত অপেক্ষা পরও তুমি এলে না। বরযাত্রীরা আসতে এখনো 20 মিনিট লাগবে। এই ফাঁকে মুখে একটি পান পড়ল সুজলা। পানটা চিবোতে চিবোতে মাহমুদাকে উদ্দেশ্য করে বললেন, বুঝলি ছোট বউ, ওরা আমাদের সাথে কাজটা ভালো করলো না। হাত পা গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না, বসে বসে সবার কাজ দেখবে এটা হয়? মাহমুদা ফিসলে হাসি দিয়ে বলল, জামাইয়ের কথা অমান্য করার উপায় আছে? জামাই তো এক কথায় সায় দিতে হয়। কি করবা বলো? মারজাপ আমাদের সাথে দুর্নীতি করলো, একাই কাঁধে কাঁধ ধরে বোঝাবো? কথা শুনে একগাল হাসলো সুজলা। টকটকে লাল ঠোঁট বলল, আল্লাহর রহমতে মেয়েগুলো ভালো থাকলে শান্তি। আমার কিছু চাই না ছোট বউ। সুরাইয়া সাবা যতদিন ইচ্ছা আমাদের সাথে থাকুক। আমি ওই দুইটারও এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাই না। বাড়িটা খালি হয়ে গেলে কিভাবে দিন চলবে? মেহনুরকে বিদায় দেওয়ার পর যে খারাপ লাগতো এখন শাহানাজও। ভাবতেই বুকটা ছ্যাদ করে ওঠে। চাপা নিঃশ্বাস ছেড়ে চোখ মুছল সুজলা। পাশ থেকে মাহমুদা কোণে দিয়ে গুঁতা দিল। ভরাকান্ত অস্তু নয়নে চোখ ঢাকলো সে। আজ সন্ধ্যার দিকে বাড়িতে এক টুকরো বিদায় করবে সে। কি নিষ্ঠুরতা না! মেয়েরা কিভাবে বিদায় নেয়? আপনারা দুইজন এখানে কাঁদতাছেন, এই অবস্থায় যদি মায়েরা দেখে ওই টিকতে পারবো? কথা শুনে মুখ তুলে তাকালো। সামনে শেফালি দাঁড়িয়ে আছে। সুজলা চোখ মুছে ফিলকে হাসি দিয়ে শেফালির হাত ধরে বসালো। আমরা কাঁদছি, তুই বাদ যাবি কেন? কাঁদলে একসাথে কাঁদি। মেয়ে তো এখনো বিদায় দেওয়া বাকি। মুহূর্তেই শেফালির হাসি মাখা মুখটা বিষগ্ন হয়ে গেল। দুচোখ যেন ওরও ছলছল হয়ে গেল। আমি থাকবার পারুম না, আপনি গো মতন থাকবার পারুম না। আমি কাউরে বিয়া দিতাম না ভাবি, বাড়িখানা খালি হইয়া যাইব, কেমনে থাকমো? সুজলা মাহমুদ একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলো। শেফালির জীবনটা দুঃসহ। স্বামীর ভালোবাসা বলতে কোনো কিছু কোনো কালেই পায়নি। যার হাত ধরে বাড়ি চোখা ডিমিয়েছিল সেই লোকটি এক নম্বরে ফাপড়বাজ ছিল। কথায় কথায় আছে, এখন মরে পচে লাশটা শেষ হয়ে গেছে। ওই বদমাসের জন্য দুঃখ করে না শেফালি। ওই লোক কোনোদিন শান্তি দেয়নি। আজ শেফালি নিঃস্ব। একমাত্র ছেলের জন্য গোলমধ্য শুনেছে কত, বিদেশের মাটিতে পাঠালো নিজের সব সম্বল বেচে। আজ ছেলেটারও খোঁজ নেই। নিজ থেকে মায়ের সাথে যোগাযোগ রাখেনি, মায়ের মুখ পর্যন্ত দেখেনি কোনোদিন। অন্যকে জ্বালিয়ে মারলেও যাই হোক, সেই হক তাকেও পুড়িয়ে মারছে। বিচার তো বলে একটা কথা আছে, ভাগ্যই যেন তার বিচার তাকে দিয়ে দিয়েছে। শুধু তাদের ঘিরে তাদের নিয়ে বাঁচতে চাচ্ছে এখন শেফালি, যারা রয়েছে এখন পাশে। খয়েরি রঙের ঐশ্বর্যের মতো ফুটে আছে যেন ঝলমলে আলোর মাঝে নরম এক অপসরী। শাড়িটা চমৎকারভাবে পরেছে মেহনুর। আজ অন্যান্য দিনের তুলনায় বেশ রকমভাবে সেজেছে। চোখের কোণে গাঢ় কাজল টেনেছে, নরম ঠোঁটে খয়েরি রঙের ছোঁয়া। দুপাশ থেকে চুলগুলো পেঁচিয়ে রেখেছে, পেছনে আটকানো অসংখ্য বড় বড় লাল গোলাপ দেওয়া মাথায়। সারিবদ্ধ চুলগুলো ভালোভাবে আটানো, কানের কাছে খয়েরি রঙের দোল ঝুলানো। মেহনুর আজ রূপলাবণ্য বিমোহিত। নীতি আশ্চর্য চোখে চেয়ে রইল তার ভাবির দিকে। তুমি আমার কথা বিশ্বাস করো? তোমাকে সইতে পারবে না সুন্দরী ভাবি? আমি নিজে মেয়ে হয়ে তোমার ওপর ইমপ্রেস, তাহলে ভাবো আমার ভাইয়া কি মারাত্মকভাবে ইমপ্রেস হবে। লজ্জায় চোখ নামালো মেহনুর।
তাকে আসলে সুন্দর লাগছে। কি বলে এই মেয়ে? এবার কি মাহাতিম কাছে যাবে? বুবু যেদিন আংটি বদল হলো সেদিন অন্ধকার রাতে মুহূর্তেই মাহাতিমের গলায় চুমু খেয়েছিল। মাদক কণ্ঠে অদ্ভুত নেশায় বলেছিল, তোমাকে রানীনগরের রানী লাগছে, তোমার পাশে আমাকে মানাচ্ছে না, নিজেকে খুব প্রজার মতো লাগছে, সামান্য একটা প্রজা তোমায় চুমু খাচ্ছিস, কি বেমানান বিষয়টা। ঠিক আছে ঠিক আছে, আমি হাতে কাজ শেষ করে এখনই আসছি, অপ্রস্তুতভাবে বলল মেহিনুর। আমি যাব আপনার কাছে। বড়ক্ষণে শান্ত গলায় আবারও মিনমিনালো সে। নীতি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আসো। নীতি রুম থেকে চলে যেতে মেহিনুর রুম থেকে বেরোলো। বুক ভর্তি নিঃশ্বাস টেনে ডানে বামে তাকালো। নীতি, ফারিন কেউ নেই। বুক ভরে সাহস জুগিয়ে পায়ে সাদা দরজার কাছে আসলো। দরজাটা আজও বন্ধ। নবর মোচড় দিয়ে খুলল মেহিনুর। কানে গুরুত্বপূর্ণ কথা চললেও নক করতেই ঢুকলো সে। কথাটা মাথায় রাখলো, দ্বিতীয়বার যেন রিপিট করতে না হয়। নব থেকে হাত সরালো। নিজের রুম হওয়া সত্ত্বেও আজ বাইরে থেকে মানুষটা দরজায় নক করলো। টুকটুক শব্দ করার পর ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। তখন নব মোচড় দিয়ে দরজা খুললো মেহিনুর। ভেতরে দৃষ্টি ফেলে দেখলো রুম খালি, মাহাতিম নেই। তিন কবলে আবদ্ধ হয়ে বিদায় নিল শাহনাজ। সবটুকু সময় স্মৃতি মায়ের কাছে, পরিবারের কাছে, নিজের ছোট্ট গ্রামের কাছে ফেলে গেল। চিরদিনের জন্য অন্যর বাড়ি আশ্রয় নিল সে। বুক উজাড় করে সংসার করার সিদ্ধান্ত নিল। সাফায়াত ইসলাম সৌভিকের হাত ধরে জীবন পাড়ি দিল। পুরো জীবনকে ফেলে গেল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বিদায়ের আগমনকে। শাহনাজের বিদায়ের পর ছাপার মনটা নুয়ে গেল। এবার গ্রামে ফিরলে শাহনাজের পাশে থাকবে না। দুবোন একসাথে কলেজে যাবে না। সবার কাঁদো কাঁদো চেহারায় সুরেয়ার মুখ ভারাজ। বিদায়ের সময় যেন বোনটা হাউমাউ করে কাঁদছে। একসাথে বড় হলো, সবকিছু মনে পড়ছে স্মৃতির পাতায়। শৈশবের স্মৃতিগুলো খুব যেন নাড়িয়ে দিচ্ছে সকলকে। সাবিরের পাশে প্রীতি, প্রীতির পাশে সাবা, সাবার পাশে ফারিন, ফারিনের পাশে সুরাইয়া, সুরাইয়ার পাশে তৌফ, তৌফের পাশে সামির, সামিরের পাশে সিয়াম। সিয়ামের যে মাহাতিমকে খুঁজে না পেয়ে মেহিনুরকে ধরে রেখেছে, বসিয়েছে। নীতিকে প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা হচ্ছে বলে আসতে পারেনি। ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করেছে। এদিকে আলোচনার প্রথম বার্তা আজ সামির শুরু করলো। আজ জ্যোৎস্নার রাত, দেখেছে সবাই, কি বিউটিফুল লাগছে। একটু মিউজিক হলে কেমন হয় বলো তো, আমি বাজাই। সবিকের কথায় মেয়েরা কেউ সাড়া দিল না। তাদের গম্ভীর ভাব দেখে তো ফট করে বলল, এক একটা চেহারা দেখে মন চাচ্ছে ঝাড়ুয়াই না পিটাই। এই তোদের কি হয়েছে রে? ওইদিকে সবি খালাই বউ পাইয়া ফুর্তি করতেছে, আর তোরা কেন কোচের মতো থপ করে রইছস? তবিকের কথায় ফারিন চোখ গরম করে, ধীর গলায় খেকি ওঠে, তোমার মুখে কি লাগাম থাকে না? সবসময় আমার কথাই বলবা? তওবা তওবা, হ্যাঁ সি, খেয়াল করি নাই ভাবি বলে মেহিনুরকে দেখে একটু জিভে কামড় দিল তৌফ। মেহিনুর অন্যমনস্ক হয়ে আগুনের দিকে তাকিয়ে আছে। তৌফকে কিছু একটা বলতে ভ্রুক্ষেপ করলো। খামোশ চোখে তৌফ সিয়ামের দিকে তাকিয়ে ইশারা করলো, কি হয়েছে? ইশারা উত্তরে সিয়াম ঠোঁট উল্টে বলল, আমি জানি না মামা। এবার সিয়াম তৌফ দুজনে বাকিদের দিকে তাকালো। এখন মেহিনুর বাদে সবাই যেন নিজেদের মধ্যে চাওয়াচাবিতে ব্যস্ত। ভাবি, ভাবি শুনছেন? ভাবি। কিস্তিত কেঁপে উঠল তৌফের কথায় মেহিনুর। দেখতে পেল সবার দৃষ্টি তার দিকে। মেহিনুর বিব্রত হয়ে কোনো রকম হাসি দিয়ে বলল, জি ভাইয়া। তপু গলা ভিজিয়ে বলল, মাহাতিম আপনাকে কিছু বলেছে? 1 মিনিটে নীরব হলো সব। মেহিনুর চুপ। কেউ তো দিবে নিয়ে দ্বিধায় আমতা আমতা করলো, না তো কিছু বলেনি। কিছু বলার ছিল? তৌফু বহুদিনের কথা আজ সুযোগ বুঝে জিজ্ঞেস করলো, মাইন্ড না করলে একটা কথা কই। এই প্রশ্নটা থেকে কথা ঘুরঘুর করতেছে, বাট আপনার জিগাবার পারি নাই। বিয়ের সময় মাহাতিমের প্রফেশনটা সিক্রেট ছিল, বলতে পারেন। আমরা আপনার ইচ্ছা করেই জানাই নাই আপনি এই ম্যাটারটা নিয়ে মাহাতিমকে এর ওপর ফেট আপ করতে পারেন। তাই কথাটা পুরোপুরি বুঝলো না মেহিনুর, তাই স্বাভাবিকভাবে বলল, আপনার কথাটা বুঝলাম না তপু ভাইয়া, যদি বুঝিয়ে বলতেন। গলা খাকারি দিয়ে এলো তৌফু। যতটুকু নম্র হওয়া যায় ততটুকু নম্র হয়েই বলল, দেখেন ভাবি, কথাটা আপনার ছোট করেই বলতাছি না, কিন্তু কথাটা নেহেতুক বুঝিয়েই বলি। হাজবেন্ড নিয়ে প্রত্যেকটা মেয়ের আলাদা আলাদা চিন্তা থাকে। সবাই চাই তার পার্টনার একটু মন মতো হোক, একটু আলাদা হোক। মাহাতিমের ব্যাপারটা অন্যভাবে নিয়েতেছেন, যেটা আপনার সম্পর্কেও ফাটল আনতেছে। রাগ কইলেন না,
তোফের কথা শেষ হতে ফারিন বলে উঠল, প্লিজ ভাবি, তোমার সমস্যাটা আমাদের বলো, আমরা এই বাইরের লোক না, তুমি আমাদের সবাই, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, আমরা কখনো কথা পাচার করব না। ভাইকে অনেক জিজ্ঞেস করেছি, অনেক কিছু বলেছি, কোনো কিছুই বলে না, শুধু ইগনোরই করে, তুমি প্লিজ বলো আমাদের। ফারিনের কথায় থমকে যায় সুরা, কথা টেনে বলল, তুই একটা মূর্খের মতো কাজ করতেছিস, আজীবন তো হাবলা কাবলাই থাকলি, এখন একটু চালাক হ, ছাগলের মতো বুদ্ধি নিয়ে থাকলে চলতে পারবি নাকি? ভাইয়ের কাটা যেভাবে ফিরিয়ে দিলি, মন চাইতেছিল হাত ঘুরে একটা চল লাগাই। জনে জনে সবার দিকে চুপ করে দেখালো মেহনুর। নিজের আসল কথাটা গুছিয়ে নিয়ে প্রশ্ন আকারে স্পষ্ট করে বলল, রাত 3টা বাজে, ভয়ে আমি অস্থির, ইদানিং ওনাকে নিয়ে যেন খালি টেনশনই দেখি। জিজ্ঞেস করলে কিছু বলে না, কথা ঘুরান। ওই রাতের বেলা একা একা ওনাকে খুঁজতে বের হই। আমার অবস্থা তখন কেমন ছিল আমি জানি। ভয় নিয়ে ছাদে গেলাম। উনি মায়ের পাশে দাঁড়িয়েছিলেন। উনি আমাকে বিয়ে করে ভুল করে ফেলেছেন। আমায় যদি বিয়ে না করতেন তাহলে আমি নাকি অভিশাপ ঢুকিয়ে আনতাম না। আমার মন্দ কপালের জন্য মাহাদি মারা গেছে। উনি চাইলে শহরে একজন সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতেন, করেননি। অনামিকার মতো চরিত্রহীনাও আমার চেয়ে বহুগুণে যোগ্য। আমি তোমাদের মাহাতিম ভাইয়ের ঘাড়ের বোঝা হয়ে গেছি। এটা বোঝাতেই উনি টেনশনে বাঁচেন না। উনাকে আমাদের গ্রামে এনেছে ওনার মা। এই জন্য মাকে উনি সম্পূর্ণ দোষী বানিয়ে দিলেন। উনি বুঝিয়ে দিলেন আমি একটা গাধা, আমি ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পারি। আমি যদি সুন্দরী না হতাম, যদি উনার বশ না করতাম, তাহলে উনি ভুলেও আমার দিকে তাকাতেন না। উনার মতো নেভি স্পেশাল ফোর্সের আমার মতো গাধা মেয়ে বিয়ে করাটাই যেন আফসোস। এইটুকু বলে সুরাইয়ার দিকে তাকালো মেহনুর। সংযত গলায় বলে উঠল, সুরাইয়া বাবু, আমি আসলে মূর্খ। পড়াশোনা বা যতদূরই করেছি, মানুষ শুনলে হাসতে হাসতে মরেই যাবে। এখনো ম্যাট্রিক পাসই করিনি, অথচ বড় পদের মানুষ পটিয়ে একটা বিয়ে করে ফেলেছি। কি হাস্যকর, তাই না? দীর্ঘদিন পর অদক্ষ সত্যির মুখোমুখি হলো সবাই। লজ্জায় আক্রোশে কাচুমাচু করে মুখ ফেরালো সকলে। মেহনুর এক একটা বাক্য যেন সঠিক, কোন অংশে অযৌক্তিক নেই। মাহাতিম বিয়ের পর মেহনুরের সবকিছু বদলে ফেলেছে। নিজের পড়াশোনা নিজের ভুল। মাহাতিমের আবদার করেনি, তার অল্প বয়স ছিল। নানা বিষয়ে সমস্যায় পড়তে তখনও মাহাতিম পাশে ছিল। তবুও নিজের গুটি গুটি ভাঙচুরগুলো সব যেন এলোমেলো করেছে তার ভেতরেই। যেই মোবাইল ফোনের স্পর্শে সে ছিল না, সেই ফোনটাও টুকে টুকে আয়ত্তে এনেছে, শিখে নিয়েছে সব। মেহনুরের কথা শোনার পর সবাই যেন মুখ থুবড়ে পড়ল। সেখানে মুখ তোলার ক্ষমতা নেই কারো। মেহনুর সবার নীরবতা দেখে নিজেই বলে উঠল, আপনার ভাই স্বভাবে গুণে কাজে সবকিছুতে পটু, তার মধ্যে কোনো ত্রুটি নেই। আমি এটাও বলবো সে যথেষ্ট অসাময়িক। তার বুদ্ধি, কাজ, চতুরতা সবকিছু অনন্য। নইলে এরকম কথা বলতেন না। আমি কখনো কাউকে ওনার জন্য পাগল ছিলাম না। আমার দাদা যদি ওই দিন বিয়েতে অমত করতেন, আমি মাথা পেতে নিতাম। আমি আমার দাদাকে আমার অভিভাবকের মতোই সম্মান করতাম। আমি সেই দিন নাকচ করে দিতাম সব। আমি চেষ্টা করেছি, যে চেষ্টা এখনো করে যাচ্ছি, আমি থামিনি। কিন্তু ওনার কাছ থেকে কথাগুলো ছুরির মতো লেগেছে। বাইরের আঘাতটা সবাই দেখতে পায়, ভেতরের ক্ষতটা দেখাটা এত সহজ না। সবাইকে মুখের ওপর কথা শুনিয়ে উঠে পড়ল মেহনুর। 1 সেকেন্ড অপেক্ষা না করে সেখান থেকে হনহন করে চলে গেল। আগুনের পাশ থেকে সবাই ওর যাওয়া দেখল। যেতে যেতে হাত উঠিয়ে চোখ ঢালা দৃশ্য নজর পড়ল সকলেরই। সিঁড়ি পেরিয়ে দরজা ভেঙে গেল। মেহনুর নিস্তব্ধতা পরিবেশের ভেতরে সাবা মুখ খুলল। বহুদিনের পুরনো কথা চোখ নিচে করে বলল, যাদের হাতে পিস্তল বন্দুক থাকে মেহনুর ওদের ছোট থেকে দেখতে পারত না। ও ভাবত যারা মানুষ মারে তাদের মন নেই, ওরা ভালোবাসতে জানে না, ওরা আজীবন পাষাণ থাকে, মানুষের মূল্য দিতে পারে না। হয়তো এই কারণেই মাহাতিম ভাইয়ের প্রতি প্রথম ক্ষোভ ছিল। কিন্তু এখন যা শুনলাম তাতে আমার বোনটার দোষ নেই, দোষ তোমাদের ভাও। মুসফুসকে বেফাস কথাটা গলায় আটকালো সাবার। গরমে অপ্রীতিকর কথা বলা উচিত হয়নি তার। এখন মনে হচ্ছে সে যেন ভুল কিছু একটা বলে ফেলেছে।